কেপলারের সূত্রাবলী। দেখ, এখন আমরা প্রথমে কেপলারের যে তিনটে সূত্র সেটা আলোচনা করব। আচ্ছা, প্রথম সূত্রটা কি? কেপলারের যে প্রথম সূত্র কি আছে তাতে বলছে গ্রহগুলো সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, তাই তো? তাহলে দেখ, গ্রহগুলো সূর্যের চারিদিকে, হ্যাঁ গ্রহ তো সূর্যের চারিদিকেই ঘুরছে তো, কিন্তু কি পথে ঘুরছে? উপবৃত্তাকার কক্ষপথে। সূর্য কোথায়? সূর্য কোথায় থাকবে? সেই উপবৃত্তের একটি ফোকাসে। কেমন? তাহলে বিষয়টা কেমন বুঝে নাও। মনে করো এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ, এইটা একটা ফোকাস, এখানে আছে আমাদের সূর্য। এই ধরো একটা গ্রহ ঘুরছে। তাহলে দেখো, তাহলে প্রথম সূত্র, গ্রহগুলি সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, আর সূর্য থাকে উপবৃত্তের একটি ফোকাসে। তাহলে গ্রহগুলো মানে কে কে? এই যে বুধ, শুক্র, পৃথিবী, এরা সবাই সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে। এবার উপবৃত্তের কটা ফোকাস? উপবৃত্তের ফোকাস কটা? দুটো। তার একটাতে থাকবে কে? আমাদের সূর্য। তাহলে দেখো ব্যাপারটা বোঝা গেল। এখন একটু আলোচনা করে নিয়ে যাক। ধরো এই একটা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে। সূর্য থেকে গ্রহর সব থেকে কাছের অবস্থান এ, সব থেকে দূরের অবস্থান বি। তাহলে এ কি? অনুসূর। বি কি? উপসূর। তাহলে এ কি? অনুসূর। বি কি? উপসূর। একদম ভুলে যাওয়ার জায়গা। মাঝে মাঝে এই দেখবে এইটা ভুল হয়ে যাচ্ছে, যাই হোক মনে রাখার চেষ্টা করো। তাহলে সব থেকে কাছের অবস্থান এ, অনুসূর। সব থেকে দূরের অবস্থান বি, উপসূর। এইবার দেখো, তাহলে মনে করো আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আচ্ছা, সব জায়গায় কি একই বেগ নিয়ে ঘুরবে? বেগের মান কি একই হবে? না, বেগের মান এক হবে না। তাহলে দেখো, এই যে পৃথিবী মনে করো যাচ্ছে, বেগ বাড়ছে, এখানে সব থেকে জোর হয়ে গেল। বেগ কমছে, এখানে সব থেকে কম। কি হলো তাহলে? না, এই যে একটা গ্রহ সূর্যের চারিদিকে যে ঘুরছে, যখন সব থেকে দূরে বেগও সব থেকে কম, সব থেকে দূরে বেগ সব থেকে কম, সব থেকে কাছে
বেগ সব থেকে বেশি। তাহলে একটা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, এখানে বেগ সবচেয়ে বেশি, এখানে বেগ সবচেয়ে কম। এবার দেখো এই যে সব থেকে কম দূরত্ব, সব থেকে বেশি দূরত্ব, সব থেকে বেশি বেগ, সব থেকে কম বেগ, এই অনুপাত সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শিখিয়ে দিই, আলোচনা করি। দেখো সকলে ভালো করে মন দিয়ে শোনো। আমি এই এস কে ধরলুম নির্দিষ্ট বিন্দু, এস কে ধরলুম নির্দিষ্ট সরল রেখা। মনে করো গ্রহ কখনো পিতে আছে, তার স্থানাঙ্ক হলো আর থিটা। তাহলে এখান থেকে এই দূরত্ব আর, এই কোণ থিটা। কি করলাম? এসকে সূর্যের অবস্থানকে ধরলাম নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সরলরেখাকে কাকে ধরে ফেলেছি? এসকে। কোন একটা মুহূর্তে গ্রহের অবস্থান পি, তার স্থানাঙ্ক আর থিটা। তাহলে আর কোনটা? এইটা আর। থিটা কোনটা? এইটা। তাহলে আরের একটা ফর্মুলা আছে, আরের একটা ফর্মুলা আছে কি? আর মানে এল বাই 1 প্লাস ই কস থিটা। তোমরা বলবে কই এই যে এতক্ষণ আলোচনা হয়ে গেল, এল তো কই কিছু বলা হলো না, কি তো বলা হলো না, কিছুই বলা হয়নি, হঠাৎ করে কেন লিখে ফেলা হলো? ঠিক আছে, ধৈর্য ধরো, বলে দিচ্ছি। দেখ, আমরা প্রথমে আগে এলটা বলবো। আমি আর একটা ছবি আঁকি। দেখো, আমি আরো একটা ছবি আঁকছি উপবৃত্তের। তাহলে দেখো, এটা হলো নাভি, এইটা হলো নাভি এস। এখন এই যে এটা পরাক্ষ, এটা উপাক্ষ, তাহলে এই যে নাভির ওপর লম্ব, নাভিতে লম্ব কার উপরে? এই যে পরাক্ষের উপরে, একে দুদিকে বানিয়ে দিয়েছি। তাহলে এইটা হলো নাভি লম্ব। তাহলে আমি এখানটাকে বলছি পি, এটা বলছি P1। তাহলে পি থেকে P1 এটা নাভি লম্ব, তার অর্ধেক এটাকে বলে অর্ধ নাভি লম্ব। এটাই হলো এল। এটার আবার একটা ফর্মুলা আছে, পরে কাজে লাগবে, মুখস্থ করে ফেলতে হবে। কি? বি স্কোয়ার বাই এ। আবার বলবে এই এখানে এলো এল ই, তার একটা ব্যাখ্যা দিতে গিয়ে চলে এলো এ বি। তাহলে এ বি কি? এই যে পরাক্ষের দৈর্ঘ্য, 2a। দেখো, এইখান থেকে এই পর্যন্ত এই যে পরাক্ষের দৈর্ঘ্য 2a, আর উপাক্ষের দৈর্ঘ্য 2b। কি? উপবৃত্ত। একে পরাক্ষ, এটাকে উপাক্ষ। পরাক্ষের দৈর্ঘ্য কত? 2a। উপাক্ষের দৈর্ঘ্য কত? 2b। এটা নাভি লম্ব, তার অর্ধেকটা অর্ধ নাভি লম্ব, সেটা কত? বি স্কোয়ার বাই এ।
ই কি? ই কি? উপবৃত্তের উৎকেন্দ্রতা। উপবৃত্তের উৎকেন্দ্রতা। তার মানটা কত? ই সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল উপবৃত্তের উৎকেন্দ্রতা। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এইবার আবার এইখানটা আমরা চলে আসি। এই যেখানে কি লিখে ফেলেছি? আর আর কি? এল বাই 1 প্লাস ই কস থিটা। খুব ভালো কথা। তাহলে এই যে সূর্য থেকে এই যে গ্রহের এই অবস্থান, এই যে দূরত্ব, আমি এটাকে বলছি এস মানে আর এ। তাহলে দেখো তো আর এ কি হলো? এল 1 প্লাস, এখানে থিটা কত? নিয়ে এসো থেকে গেল। থিটা কত? 0 ডিগ্রি। তাহলে ই cos 0 ডিগ্রি। তাহলে এল 1 প্লাস ই। তাহলে একটা গ্রহ এই যে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে যে ঘুরছে, সব থেকে নিকটতম যে দূরত্ব আর এ, এল বাই 1 প্লাস ই। এবার বি, তাহলে এসবি। তাহলে এসবি এটাকে আমি ধরে নিচ্ছি আরবি, সব থেকে দূরের দূরত্ব, দূরের বিন্দুর দূরত্ব কি? সব থেকে কাছের অবস্থান, সব থেকে দূরের অবস্থান। এইবার এখানে থিটা কত হবে? এখানে থিটা কত হবে? দেখো এই লাইন গিয়ে 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 এখানে ঠেকে গেল। থিটাটা কত হলো? 180। আবার বলি, দেখো এই লাইন গিয়ে এখানে ঠেকে গেল, থিটাটা কত হয়ে গেল? 180। তাহলে এল বাই 1 প্লাস ই ইন্টু কজ 180 ডিগ্রি। তাহলে এল বাই কজ 180 মাইনাস 1 মাইনাস ই। কি শিখে ফেললাম? কি শিখে ফেললাম? আর এ শিখে ফেললাম, আর বি শিখে ফেললাম। তাহলে এদের অনুপাতটা আর এ বাই আর বি, আর এ বাই আর বি। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ, 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। 1 মাইনাস ই বাই 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সবাই এটাকে মুখস্থ রাখবে। তোমরা কিন্তু এটাকে সবাই মুখস্থ রাখবে। এবার দেখো, তাহলে এই যে গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, বাইরে থেকে কোনো টর্ক ক্রিয়া করছে না, তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে কে সংরক্ষিত থাকবে? কে? কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা সংরক্ষিত থাকবে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দেখ, তাহলে এই অবস্থান কৌণিক ভরবেগ এই অবস্থানে কত? m
ভি এ আর এ। এম হলো গ্রহের ভর, বি অবস্থান, কৌণিক ভরবেগ এম ভিবি আর বি। ভিএ ভিবি কি? এ অবস্থানে গ্রহের বেগ ভিএ, বি অবস্থানে গ্রহের বেগ ভিবি। এম দুদিক থেকে কেটে গেল, তাহলে ভিএ বাই ভিবি মানে আর বি বাই আর এ। এখানে আমরা কি শিখে ফেলেছি? আর এ বাই আর বি, 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। উল্টে দাও, আর বি বাই আর এ, 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। তাহলে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। তাহলে একটু আগেই বলেছি কি সব থেকে কাছে বেগ সব থেকে বেশি, এটা সব থেকে দূরে, এখানে বেগ সব থেকে কম। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি আর মিনিমাম ভেলোসিটির অনুপাত এটা। তাহলে আমি এটাকে এইভাবে না বলে এইভাবে বলতে পারতাম, ভি ম্যাক্স বাই ভি মিন মানেই এটা। তাহলে প্রশ্ন এমনও দিতে পারে যে সর্বোচ্চ বেগ সর্বনিম্ন বেগের অনুপাত কত। তাহলে খুব ভালো করে এটা দেখতে হবে। দেখো, এটা আমি যেটা আলোচনা করলাম সৃষ্টি প্রকাশনীর 11 যে সেকেন্ড সেমিস্টার বই, তার পেজ নাম্বার 17 এবং 18 তোমরা পেয়ে যাবে। বইটা সংগ্রহ করে নিও, সকলের বুঝতে সুবিধে হবে। দেখো, সৃষ্টি প্রকাশনীর 11 সেকেন্ড সেমিস্টারের বই তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো। তাই বই সংগ্রহ করে নিও, প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। তাহলে কেপলারের এই যে প্রথম সূত্র, কেপলারের এই যে প্রথম সূত্র, এবং সেখান থেকে মোটামুটি যে প্রশ্নগুলো হতে পারে, যে প্রশ্নগুলো হতে পারে আমরা আলোচনা করলাম। এবার শুরু করব সেকেন্ড ল। তাহলে দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা কি কি বক্তব্য বলছি, একটু দাঁড়া। দ্বিতীয় সূত্রটা কি? একটু দাঁড়া। দেখ, একটা গ্রহ সূর্যের চারিদিকে এই রকম একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সূর্য কোথায়? একটি ফোকাসে, ধর এইটা হলো গ্রহের একটা অবস্থান। সূর্য আর গ্রহের এটা সংযোজী সরলরেখা। 1 সেকেন্ড পরে গ্রহ এখানে। দেখ, গ্রহ তো আর থেমে নেই। গ্রহ কি থেমে আছে? থেমে নেই, গ্রহ ঘুরছে। তাহলে সূর্য গ্রহের সংযোজক সরলরেখা হয়ে গেল এটা। তাহলে এই যে সরলরেখাটা ছিল, কোন সরলরেখা? সূর্য আর গ্রহের সংযোজক সরলরেখা। এই যে 1 সেকেন্ড সময়ে কতটা ক্ষেত্রফল তৈরি করলো? এইটা। মনে করো এটা 10, মনে করো এটা 10। আবার 1 সেকেন্ড, গ্রহ থেমে নেই, গ্রহ ঘুরছে সূর্যের চারিদিকে। 1 সেকেন্ড পরে গ্রহ হয়ে গেল এখানে, এসে গেল এখানে। সূর্য গ্রহের সংযোজক সরলরেখা। এই 1 সেকেন্ড সময় কি ক্ষেত্রফল তৈরি করলো? এইটা। এর মান কত হবে?
এর মানও হবে 10। আবার মনে করো আর 1 সেকেন্ড পর গ্রহ এখানে, সূর্য গ্রহের সংযোজক সরল রেখা এটা। ওই 1 সেকেন্ড সময়ে কোন ক্ষেত্রফল তৈরি করলো? এটা। এই ক্ষেত্রফলের মান কত? মজার ব্যাপার, এটাও 10। তার মানে কি? তার মানে কি কেপলারের দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে? সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কি? আবার বলি, সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কি? তাহলে এটা কেমন? সমীকরণে কি dA dt মানে L/2m, এটা ধ্রুবক। L কি? গ্রহের কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। m কি? গ্রহের ভর। dA dt কি? ক্ষেত্রফল উৎপন্নের হার বা এরিয়াল ভেলোসিটি। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। কি সকলে বুঝতে পেরেছো? কোথায় আছে? সৃষ্টি প্রকাশনী যে 11 এর সেকেন্ড সেমিস্টারের বই, পেজ নাম্বার 18-তে আছে। পেজ নাম্বার 18। এবার শিখব তৃতীয় সূত্র, অত্যন্ত ভাইটাল। সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কেপলারের তৃতীয় সূত্র ইম্পর্টেন্ট। দেখো, এখন সূত্রটা কি আমি বলছি। সূত্রটা কি আমি বলছি। দেখ, এই যে একটা গ্রহ এই যে সূর্যের চারিদিকে যে ঘুরে ফেললো, তাতে একটা সময় লাগবে নাকি? এই যে ধরো আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে চলে এলো, 365 দিন। এটা কি? প্রদক্ষিণ কাল। এটা কি? প্রদক্ষিণ কাল। বলছি এই যে প্রদক্ষিণ কাল, তার যে বর্গ, প্রদক্ষিণ কালটি তার বর্গ ভ্যারিজ অ্যাজ AQ। এটা কি? অর্ধ পরাক্ষের দৈর্ঘ্য। পরাক্ষের দৈর্ঘ্য 2a, তার অর্ধেক a। তাহলে আমি বলেছি উপবৃত্তের পরাক্ষ উপাক্ষ। পরাক্ষ দৈর্ঘ্য কত? 2a, তার অর্ধেক। তাহলে এই যে একটা গ্রহ সূর্যের চারিদিকে এই যে ঘুরছে, তাহলে তার যে প্রদক্ষিণ কাল, তার যে বর্গ কার সঙ্গে সমানুপাতিক? অর্ধ পরাক্ষের ঘনফলের সঙ্গে সমানুপাতিক। একদম ভালো করে মনে রাখবে প্রত্যেকে। এইটা একটু শিখে নাও, এর অ্যানালিসিসটা জানলে ভালো। দেখো, এই যে প্রমাণটা, এটা জানলে ভালো। আচ্ছা, আমি একটা সাদা মাটা ভাষায় বলি। মনে করো এই যে উপবৃত্তের ক্ষেত্রফল, মনে করো 730। মনে করো 730। একদিনে একটা গ্রহ যে ক্ষেত্রফল অতিক্রম করছে, কোন ক্ষেত্রফল?
কোন ক্ষেত্রফল? সূর্য আর গ্রহের সংযোজক সরলরেখা। মনে করো সেটা 2। তাহলে প্রদক্ষিণ করতে কত সময় লাগবে? 730 কে 2 দিয়ে ভাগ করো, 365 দিন। দেখো আমরা এখানে কি শিখে ফেলেছি? ওই যে সূর্য আর গ্রহ সংযোজক সরলরেখা, সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে আমি কি করলাম? উপবৃত্তের ক্ষেত্রফলকে ক্ষেত্রফল উৎপন্নের হার দিয়ে ভাগ করলুম। তাহলে কি পেয়ে গেলাম? প্রদক্ষিণ কাল। দেখ তাহলে প্রদক্ষিণ কাল। এবার কার ক্ষেত্রফল? উপবৃত্ত। দেখ উপবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি মনে রাখবে? সবাই মনে রাখবে? পাই এবি। সবাই মনে রাখার চেষ্টা করবে। বাই ক্ষেত্রফল উৎপন্নের হার L/2m। হলো 2m ওপরে, 2m ওপরে, পাই বড় এল এ। এবার দেখো আমি একটু আগে কি বলেছি? অর্ধনাভি লম্ব মানে b²/a। তাহলে b² মানে LA। তাহলে b মানে √LA বসিয়ে দেব। এবার উভয় পক্ষে বর্গ করব। t², দেখ বর্গ 4m² π², বড় এল এর স্কোয়ার, রুটটা তুলে দিলে একটা ছোট এল, এটা a², বর্গ করলে এটা উঠে গিয়ে একটা এ পেয়ে গেলুম। এই a² আর ওই এ গুণ করে হলো a³। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? অতএব t² varies as a³। কেপলারের তৃতীয় সূত্র। 3টে সূত্র প্রত্যেক খুব ভালো করে রেডি করবে, কারণ এর প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটা কোশ্চেন খুব হয়, কি বলতো না, সূর্যের চারিদিকে একটা গ্রহের কক্ষপথ যদি আমি বৃত্তাকার ধরে নিই, তাহলে কি হবে? তাহলে কি বললুম? সূর্যের চারিদিকে একটা গ্রহ আমি ধরে নিচ্ছি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। আসলে সেটা নয়, আসলে বৃত্তাকার। আমি ধরে নিচ্ছি বৃত্তাকার। যদি ধরি তাহলে কি হবে? না দেখ, তাহলে ধরো এই গ্রহ একটা প্ল্যানেট সূর্যের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই যে ঘুরছে, ঘোরার জন্য প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বল কোথা থেকে আসবে? মহাকর্ষণ, এই যে মহাকর্ষজনিত যে বল সেইটা থেকে আসবে। দেখো সূর্য গ্রহের এই যে মহাকর্ষ বল, এইটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাহলে কোন একটা মুহূর্তে গ্রহের যে বেগ ভি, তাহলে অভিকেন্দ্র বল mv²/r, আরটা হলো কক্ষপথের ব্যাসার্ধ, বড় জি
সূর্যের ভর বড় এম, গ্রহের ভর ছোট এম বাই আর স্কোয়ার। তাহলে বা ভি স্কোয়ার সমান একটা এম কেটে গেল, একটা আর কেটে গেল, জি বড় এম বাই আর। তাহলে গ্রহের কক্ষীয় বেগ রুট ওভার জি এম বাই আর। তাহলে গ্রহের প্রদক্ষিণ কাল, বৃত্তাকার পথের পরিধি 2 পাই আর বাই দ্রুতি হলো। এবার দেখো আমি বর্গ করে দিলাম, টি স্কোয়ার 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার আর স্কোয়ার, এখানে ভি স্কোয়ার মানে কি পেয়ে গেছি, এটা বসিয়ে দেবো। নিচে বড় জি বড় এম, ওপরে ছোট আর। তাহলে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার জি এম ইন্টু আর কিউব। তাহলে টি স্কোয়ার ভ্যারিজ এজ আর কিউব, প্রত্যেকে মনে রাখবে। তাহলে সূর্যের চারিদিকে একটা গ্রহের কক্ষপথ বৃত্তাকার, এটা যদি আমরা ধরে নিই, তাহলে প্রদক্ষিণ কালের বর্গ কক্ষপথের যে ব্যাসার্ধ তার ঘনফলের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? এবার দেখো পরীক্ষায় একটা কোশ্চেন কেমন হয়, পরীক্ষায় একটা কোশ্চেন কেমন হয়, অত্যন্ত পরিচিত বিখ্যাত কোশ্চেন। বলছে টি স্কোয়ার আর কিউ, টি স্কোয়ার আর কিউ লেখচিত্রের নতি কি, লেখচিত্রের নতি কি হলো। তাহলে আমি এক্স অক্ষ বরাবর আর কিউ, ওয়াই অক্ষ বরাবর টি স্কোয়ার প্লট করব। তাহলে এই লেখচিত্র আগে প্রকৃতিটা বুঝে নাও তো। তাহলে ওয়াই অক্ষ বরাবর টি স্কোয়ার ওয়াই, এক্স অক্ষ বরাবর আর কিউ। তাহলে আমার সমীকরণ কি বলছে, সমীকরণ আমাকে কি বলছে, ওয়াই সমান এম এক্স মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে লেখচিত্রের প্রকৃতি কি, যদি এটা প্রশ্ন দেয় পরীক্ষায়, এটা প্রশ্ন পড়লো টি স্কোয়ার আর কিউ লেখচিত্রের প্রকৃতি কি, মূলবিন্দুগামী সরল রেখা। নতি কি, এই যে তাহলে নতি কি হলো 4 পাই স্কোয়ার বাই জি এম, 4 পাই স্কোয়ার বাই জি এম। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করে ফেললাম, সকলে মনে রাখবে। এইবার এইখান থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এই যে অঙ্কটা দেখো সিবিএস সিপিএমটি 1988 1994, ইম্পর্টেন্ট অঙ্ক। সূর্য থেকে দুটি গ্রহের দূরত্ব যথাক্রমে 10 টু দি পাওয়ার 13 মিটার ও 10 টু দি পাওয়ার 12 মিটার যদি হয়, এদের পর্যায়কালের অনুপাত কত? এমন অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষায় খুব পড়ে। এইবার এই অঙ্কগুলো কোন ফর্মুলা দিয়ে তুমি করবে? এই অঙ্কগুলো করবে এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে। এই মনে থাকবে কিনা, হ্যাঁ? এই অঙ্কগুলো করবে এই ফর্মুলা দিয়ে। তাহলে দুটো গ্রহ, একটার সূর্য থেকে দূরত্ব এত মিটার আর একটা এত। তাহলে দেখো আমি এমন ফর্মুলা ফেলছি, T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার R1 এর কিউব বাই R2 কিউব। কোথা থেকে লিখলাম? এখান থেকে। টি স্কোয়ার ভ্যারিজ এজ আর কিউ। তাহলে টি স্কোয়ার ভ্যারিজ এজ যদি আর কিউ হয়, আমি কি লিখতে পারি? T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, মানে
r1 কিউব বাই r2 কিউব। দেখো r1 কত 10 টু দি পাওয়ার 13 মিটার, r2 কত 10 টু দি পাওয়ার 12 মিটার, কেটে গিয়ে কত 10, 10 এর কিউব মানে আমি এখানে 1000 লিখে দিলাম। এবার উভয় পক্ষে বর্গমূল, তাহলে t1 বাই t2 10 রুট 10, তাহলে গ্রহ দুটোর পর্যায়কালের অনুপাত কি হলো t1 is to t2 10 root 10 is to 1, 10 root 10 is to 1। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই টাইপের অঙ্ক একটু ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে। এটা সৃষ্টি প্রকাশনীর যে বই 11 এর সেকেন্ড সেমিস্টার, পেজ নাম্বার 19, উদাহরণ এটা। এই রকম অনেক অঙ্ক, অনেকগুলো অঙ্ক এই বইতে করা আছে। এই অঙ্কটা দেখো, একদম পরিচিত অঙ্ক, কম্পিটিটিভ পরীক্ষার একদম পরিচিত অঙ্ক। সূর্য থেকে একটি গ্রহের দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরত্বের 4 গুণ। মানে ধরো সূর্য, এই পৃথিবী, এইটা সেই গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আমি ধরে নিলাম আর, সূর্য থেকে ওই গ্রহের দূরত্ব পৃথিবীর দূরত্বের 4 গুণ। মানে সূর্য থেকে পৃথিবীর যা দূরত্ব, সূর্য থেকে ওই গ্রহের দূরত্ব 4 গুণ। সূর্যকে প্রদক্ষিণ করতে ওই গ্রহের কত সময় লাগবে? কি ফর্মুলা ফেলবো? টি স্কয়ার ভ্যারিজ অ্যাজ আর কিউ। কি বলেছি একটু আগে? অঙ্ক করার ফর্মুলা কোনটা? টি স্কয়ার ভ্যারিজ অ্যাজ আর কিউ। সবাই মুখস্থ করে ফেলো। তাহলে দেখো, t1 এর স্কয়ার বাই t2 স্কয়ার r1 এর কিউব বাই r2 এর কিউব। তাহলে দেখো r1 মানে r, এটা 4r কিউব, আর কেটে গেল, নিচে কত হলো 4 এর কিউব 64, বর্গমূল t1 বাই t2, 64 বর্গমূল 8, তাহলে t2 8, t1। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? 1 বছর। তাহলে t1 টা 1 বছর, তাহলে 8 ইন্টু 1 বছর, তাহলে 8 বছর হলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, ধরো এমন প্রশ্ন হামেশাই পড়ে, কি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হলে 1 বছরে কত দিন হবে? আবার উল্টোটাও আছে। কি উল্টোটা? কি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের দ্বিগুণ হলে 1 বছরে কত দিন হবে? এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নই কম্পিটিটিভ পরীক্ষায় জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখা যাক
তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক। তাহলে প্রথমে R1 R, R2 টা R/2, অর্ধেক হয়ে গেছে। তো এই যে সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব, যে বর্তমান দূরত্ব, সেটা অর্ধেক হয়ে গেছে। যাক না, কি আছে? তাহলে T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, R1 এর কিউব বাই R2 কিউব। তাহলে দেখো, তাহলে R1 মানে R, R2 R/2 তার কিউব, আর কেটে গেল 2 ওপরে, তার কিউব 8, বর্গমূল T1 বাই T2, 8 এর বর্গমূল 2√2, তাহলে T2 T1 বাই 2√2, T1 কত? 365 দিন। এখন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কত? 1 বছর। 1 বছর মানে কত দিন? 365 দিন। তাহলে দূরত্ব যদি অর্ধেক হয়ে যায়, তাহলে ওই যে ঘুরবে সেটা কত? তখন আমি 1 বছরই বলবো, কিন্তু সেটা কত দিনে ঘুরবে? তাহলে 365 বাই 2√2, এটা হবে প্রায় 129 দিন। হলো? তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হলে 1 বছরে হবে 129 দিন। এইবার এই যে অঙ্কগুলো আমি আলোচনা করে ফেললাম, পরীক্ষা হলে আমি করব কিন্তু অন্যভাবে। কিভাবে করব? দেখো, এই যে এটা সূর্য থেকে পৃথিবী যা দূরত্ব, একটা গ্রহের দূরত্ব 4 গুণ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে 1 বছরে। এ কত দিনে ঘুরবে? খুব সোজা। পৃথিবীর পর্যায়কাল কত? 1 বছর। তাকে কত দিয়ে গুণ করব? দূরত্ব কত গুণ? 4 গুণ। তাহলে 4√4 দিয়ে গুণ করো, তাহলে কত? 8। তাহলে পৃথিবীর সময় লাগছে 1 বছর, এর লাগবে 8 বছর। ঠিক বোঝা গেল না, তাই তো? আবার বলি, এই দূরত্বটা এই দূরত্বের 4 গুণ। তাহলে এই গ্রহের সূর্যের চারিদিকে ঘুরতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? বেশি। দূরত্ব বেশি, প্রদক্ষিণ কাল বেশি। দূরত্ব কত গুণ? 4 গুণ। তাহলে প্রদক্ষিণ কাল কত গুণ হবে? 4√4। 4√4 মানে 8 বছর। এইবার এটা দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক। দূরত্ব কমে গেছে, প্রদক্ষিণ কালও কমে যাবে, তাহলে অর্ধেক, তাই তো? তাহলে এইবার তুমি একটা কাজ করো, 1 এর 2, তাহলে নিচের 2টাকে গুরুত্ব দাও। 2√2 ভাগ করো। কেন ভাগ করবে? এখানে আমি বললাম গুণ করো, এখানে ভাগ। দূরত্ব বেড়েছে, প্রদক্ষিণ কাল বেড়েছে। দূরত্ব হয়েছে 4 গুণ, প্রদক্ষিণ কাল হবে 4√4 গুণ মানে 8 গুণ। এখানে দূরত্ব অর্ধেক হয়েছে, তাহলে নিচের 2টাকে গুরুত্ব দাও, 2√2। তাহলে প্রদক্ষিণ কালকে আগের যেটা ছিল তাকে 2√2 দিয়ে ভাগ করে দাও। দেখো, তাই তো হয়েছে। এবার আমি আরেকটা প্রশ্ন বলেছি,
কিন্তু সমাধান করিনি। কোনটা বলেছি? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের দ্বিগুণ হলে 1 বছরে কত দিন হবে? তাহলে দূরত্ব বেশি, প্রদক্ষিণ কাল বেশি। দূরত্ব কত গুণ? 2 গুণ। 2√2 দিয়ে গুণ করো, 2√2 দিয়ে গুণ করো। এখন 1 বছরে কত দিন? 365 দিন। তাহলে 365কে 2√2 দিয়ে গুণ করলে কত হবে? 1032 দিন। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের দ্বিগুণ হলে 1 বছরে কত দিন হবে? 1032 দিন। এই অঙ্কটা দেখো, চিরকালীন বিখ্যাত অঙ্ক, চিরকালীন বিখ্যাত একটা অঙ্ক। সূর্য থেকে পৃথিবীর সব থেকে দূরের ও কাছের দূরত্ব হলো যথাক্রমে R1 ও R2। দেখ, সূর্য, পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। সব থেকে দূরের অবস্থান, সব থেকে কাছের অবস্থান। কি বলছে? সব থেকে দূরের আর কাছের যে দূরত্ব R1 আর R2, তার মানে আমাকে বলে দিয়েছে AS এটা R1 আর BS এটা R2 বলে দিয়েছে। এবার কি বলছে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হবে যখন এটি পরাক্ষের সঙ্গে লম্ব হবে। কি খুব ভালো অঙ্ক। তার মানে কি? পৃথিবী কোথায়? ধরো পৃথিবী এখানে, এই হলো অবস্থান। পরাক্ষের সঙ্গে লম্ব, কোনটা পরাক্ষ? এইটা, তার সঙ্গে লম্ব। বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হবে। তাহলে এই দূরত্বটা চাইছে যখন এটি পরাক্ষের সঙ্গে লম্ব হবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে কখনো এখানে আসবে যখন এই পিএসটা এবির ওপর লম্ব হবে, পরাক্ষ তার উপর এটা লম্ব। এই দূরত্বটা, এটা কি? এই দূরত্বটা কি? মনে করো আমি কি আলোচনা করেছি? অর্ধনাভিলম্ব। মনে পড়ছে আমি এটা কি আলোচনা করেছি? অর্ধনাভিলম্ব। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে? আমাদের বলছে একটু ঘুর পথে বলছে যে দেখো সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, সব থেকে দূরের অবস্থানের দূরত্ব R1, সব থেকে কাছের অবস্থানের দূরত্ব R2। তাহলে অর্ধনাভিলম্বের দৈর্ঘ্য কত? এটা আসলে চাইছে, কিন্তু বলল না, বলছে অন্য কথা। কি কথা বলছে? না, পৃথিবীর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হবে যখন এটি পরাক্ষের সঙ্গে লম্ব হবে। তাহলে আমি কি বুঝে ফেললুম? যে না, চাইছে আসলে অর্ধনাভিলম্ব, এইটা চাইছে। এবার দেখ, আমরা আলোচনা করে ফেলেছি কি R1টা কি হবে? L1 মাইনাস E। আমরা আলোচনা করেছি যখন কেপলারের প্রথম সূত্র আমরা আলোচনা করেছি, এটা এসছে আলোচনায়। তাহলে L হলো অর্ধনাভিলম্ব, E হলো উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রতা। তাহলে R2 কি? R2 দেখো, R2 হলো L1 প্লাস E। এই দুটো আমরা শিখে ফেলেছি। তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে
এল বার করতে হবে। আমি কি করব, আমি ইটাকে অপনয়ন করে দেব। দেখ, লক্ষ্য করো, তাহলে 1 মাইনাস ই এল বাই আর ওয়ান হলো, এখানে 1 প্লাস ই এল বাই আর টু হলো। তাহলে এই যে দুটো আমি পেয়ে গেলাম, দেখো, তাহলে আমি এখান থেকে 1 মাইনাস ই পেয়ে গেলাম, এখান থেকে 1 প্লাস ই পেলাম। এবার দেখ, আমি এখানে ইটা কি লিখতে পারি, 1 মাইনাস এল বাই আর ওয়ান। এখানে আমি ইটা কি লিখতে পারি, ইটা আমি কি লিখতে পারি, এল বাই আর টু মাইনাস ওয়ান। তাহলে যে দুটো সমীকরণের উভয় পক্ষ আমি সমান করে দেব। দেখো, তাহলে কি পাচ্ছি, এল বাই আর টু মাইনাস ওয়ান, এল বাই সরি 1 মাইনাস এল বাই আর ওয়ান। এল বাই আর ওয়ান আমি বাঁদিকে নিয়ে চলে আসব, এনে এল কমন নিয়ে নেব, নিলে কি পাবো, 1 বাই আর ওয়ান যুক্ত 1 বাই আর টু। এই এককে ডান দিকে নিয়ে যাব, কি পাবো, 2। তাহলে দেখো, এল লসাগু করলে আর ওয়ান আর টু, উপরে আর ওয়ান যুক্ত আর টু মানে 2। তাহলে এল মানে কি হলো, 2 আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। মিটে গেল। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হবে যখন এটি পরাক্ষের সঙ্গে লম্ব হবে, তার মানে আমাকে চাইছে অর্ধনাভিলম্ব, সেটা কত, 2 আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। এটা আবার আরো ভালো একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকে বোঝার চেষ্টা করবে। দেখো, এটা সৃষ্টি প্রকাশনের যে বই, এখানে এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 20-তে, পেজ নাম্বার 20-তে। তাহলে তোমাদের আবার আমি বলছি, তোমরা বইটা সংগ্রহ করে যদি নাও, তোমাদের প্রিপারেশন নিতে খুব সুবিধা হবে। যাক, লক্ষ্য করো কি বলছে, একটি হালকা গ্রহ একটা ভারী নক্ষত্রের চারিদিকে ঘুরছে। খুব ভালো কথা, হতেই পারে। তাহলে একটা ভারী নক্ষত্র, তার চারিদিকে একটা হালকা গ্রহ ঘুরছে, ঘুরুক না, কিন্তু বলছে যদি নক্ষত্র গ্রহের মধ্যে মহাকর্ষ বল আর টু দি পাওয়ার 5/2 ব্যস্তানুপাতিক হয়, যা বাবা, তো মহা মুশকিল। আমরা এতদিন কি শিখে এসেছি, এ ভ্যারিজ অ্যাজ 1 বাই আর স্কয়ার। কি, এই যে আমরা শিখেছি যে নক্ষত্র গ্রহ যাই বলো না কেন, এদের যে মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এফ ভ্যারিজ অ্যাজ 1 বাই আর স্কয়ার। আমরা এইটা তো শিখেছি। প্রশ্নে বলছে না, ও সব নয়, তুমি ধরে নাও এই মহাকর্ষ বল আর টু দি পাওয়ার 5/2 ব্যস্তানুপাতিক হলো। বলছে তোমাকে ওইসব ধরা যাবে না, তোমাকে কি ধরতে হবে, এফ ভ্যারিজ অ্যাজ 1 বাই আর টু দি পাওয়ার 5। বলছি এইটা যদি হয়, তাহলে এই যে প্রদক্ষিণ কাল যেটাকে আমরা টি বলি, টি স্কয়ার ভ্যারিজ অ্যাজ আর টু দি পাওয়ার এন, এন এর মান কত, কি দেখো
আমরা আলোচনা করেছি একটু আগে যে নর্মাল যেটা f ভ্যারিজ অ্যাজ 1/r², তাহলে বৃত্তাকার কক্ষপথে যদি ঘোরে তাহলে t² ভ্যারিজ অ্যাজ r³ আমরা শিখে ফেলেছি। এরা বলছে যে না, ওই সব তুমি ধরলে হবে না, তোমাকে কি ধরতে হবে, তোমাকে এমন ধরতে হবে। না, তুমি এবার বারো করো তো দেখি। তাহলে কি বুঝলে? কোশ্চেন কি? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। আলোচনা শুরু করি। তাহলে f ভ্যারিজ অ্যাজ যদি এইটা হয়, তাহলে বলটা কি? একটা ধ্রুবক বাই r⁵ আমি ধরে নিলাম সমানুপাতিক ধ্রুবক। এখন এইটাই প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে, এটাই প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে কি? তাহলে কোন মুহূর্তে বেগ v, গ্রহের ভর ছোট m, কক্ষপথের ব্যাসার্ধ r, তাহলে এটা হলো প্রয়োজনীয় অভিকেন্দ্র বল। তাহলে mv²/r মানে কি? f বা mv²/r k/r⁵ হলো। তাহলে বা v² মানে কি? কে এই m কে নামিয়ে দিলাম, হলো। এইবার দেখো এই r এখানে r⁵ কাটাকুটি করলে কি হলো? r⁵ এখানে কিন্তু ওই যে r এর পাওয়ার কাটাকুটি করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। কি বুঝতে পারলে? এই যে r⁵ r এগুলো বুঝে, ঠিক আছে, এই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এইবার দেখো পর্যায়কাল বা প্রদক্ষিণকাল, বৃত্তের পরিধি বাই দ্রুতি কি 2πr/v, একটু আগেই আমরা আলোচনা করে ফেলেছি, কি করেছি কিনা দেখো। উভয় পক্ষে বর্গ 4π²r², তলায় v², তাহলে t², 4π²r², দেখো v², আমি মানটা বসাবো। নিচে কে, ওপরে m, ওপরে r⁵ r⁵ তাহলে t², 4π², এই m কে আমি লিখে নেব, কে কে রেখে দেবো r²r⁵ যোগ করলে পাওয়ারের যোগ r⁵ তাহলে দেখো এই অংশটা একটা ধ্রুবক, এই অংশটা ধ্রুবক, তাহলে t² ভ্যারিজ অ্যাজ r⁵ কিন্তু আমাকে প্রশ্নে কি বলে দিয়েছে যে দেখো t² ভ্যারিজ অ্যাজ r⁵n, আমি কি পেয়ে গেলুম? n মানে 7/2, n মানে 7/2। তাহলে আজ যে যে আলোচনাগুলো হলো প্রত্যেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যেগুলো মুখস্থ করার বা মনে রাখার খুব ভালো করে মনে রাখবে। আবার আমরা পরবর্তী ক্লাসে আমরা এই যে মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো আলোচনা করব। সকলে ভালো থেকো।